চীন দ্রুতগতিতে তাদের নৌবাহিনীর সম্প্রসারণ চালিয়ে যাচ্ছে। তৃতীয় বিমানবাহিনী জাহাজ ফুজিয়ান আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যুক্ত হওয়ার আগে সমুদ্র পরীক্ষা সম্পন্ন করেছে। এবার দেশটি চতুর্থ ক্যারিয়ারের নির্মাণ শুরু করেছে, যা চীনের সামরিক আধিপত্য আরও শক্ত করবে। উত্তর চীনের ডালিয়ান শহরের প্রধান শিপইয়ার্ডে স্যাটেলাইট চিত্র যা দেখাচ্ছে তাতে দেখা গেছে নতুন জাহাজের আদল ইতোমধ্যেই গড়ে উঠেছে। এই উদ্যোগ থেকে বোঝা যাচ্ছে পিপলস লিবারেশন আর্মি নেভি এবার মার্কিন নৌবাহিনীকেও চাপে রাখতে প্রস্তুত হচ্ছে। চীনের বর্তমান নৌবাহিনী দুটি বিমানবাহী জাহাজ পরিচালনা করছে, লিয়াওনিং এবং শানডং। লিয়াওনিং 2012 সালে যুক্ত হয়েছে, এটি একটি রেফিটেড সোভিয়েত এরা জাহাজ। শানডং 2019 সালে দেশীয়ভাবে নির্মিত প্রথম ক্যারিয়ার হিসেবে নৌবাহিনীতে যুক্ত হয়েছিল। তৃতীয় ক্যারিয়ার ফুজিয়ান এখন চূড়ান্ত পরীক্ষার পর্যায়ে। চীনা সামরিক মুখপাত্র ঝাং জিয়াগং নিশ্চিত করেছেন এই জাহাজে শক্তিশালী যুদ্ধ বিমানগুলোর অ্যারেস্টেড ল্যান্ডিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ফুজিয়ান চীনের নৌবাহিনীর মধ্যে সবচেয়ে আধুনিক, যেখানে ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা মার্কিন নৌবাহিনীর ইউএসএস জেরাল্ড আর ফোর্ডেও ব্যবহৃত হয়। দক্ষিণ চীন মর্নিং পোস্টের রিপোর্ট অনুযায়ী চতুর্থ ক্যারিয়ারটি নিউক্লিয়ার চালিত হতে পারে। এই প্রযুক্তি জাহাজের অভিযানের রেঞ্জ ও শক্তি উল্লেখযোগ্যভাবে বাড়াবে। দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান, উন্নত রাডার ও অস্ত্র ব্যবহার ক্ষমতা সবই যুক্তরাষ্ট্রের সুপার ক্যারিয়ারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেবে। নতুন জাহাজটিও ইমালস লঞ্চ এবং অ্যারেস্টেড ল্যান্ডিং সিস্টেম সমন্বিত হবে, যা ভারী ও উন্নত বিমান মোতায়েন ক্ষমতা বৃদ্ধি করবে। যদি এটি নিশ্চিত হয় তবে চীনের নৌবাহিনীর জন্য এটি একটি বড় কৌশলগত পদক্ষেপ হবে। ক্যারিয়ার নির্মাণ চীনের সামুদ্রিক আধুনিকীকরণের কেন্দ্রীয় অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। চীনের এই পদক্ষেপের প্রভাব শুধু নৌবাহিনীতে নয়, পূর্ব এশিয়ার ভূ রাজনীতিতেও প্রভাব ফেলবে। মার্কিন নৌবাহিনীর সুপার ক্যারিয়ারগুলোকে মোকাবেলা করার ক্ষমতা চীনের নৌবাহিনীর হাতে এসে যাবে। বিশ্লেষকরা বলছেন চীনের নতুন জাহাজগুলো মার্কিন নৌবাহিনীর আধিপত্য চ্যালেঞ্জ করার জন্য তৈরি হচ্ছে। এটি ভবিষ্যতে সামুদ্রিক সংঘর্ষের পরিস্থিতি পরিবর্তন করতে পারে। ফের নতুন ছলনার পরিকল্পনা আনছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের মাটিতে আগুন জ্বালিয়ে এবার শান্তির আলো বলে চালিয়ে দিচ্ছেন ট্রাম্প। ইরানের সঙ্গে নতুন চুক্তির প্রস্তাব দিয়ে ওয়াশিংটন আসলে প্রস্তুতি নিচ্ছে আরেক দফা সামরিক অভিযান ও রাজনৈতিক নাটকের। এমন অভিযোগ তোলে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান। ট্রাম্পের সাম্প্রতিক বক্তৃতায় বারবার শোনা যাচ্ছে শান্তি, সহযোগিতা, চুক্তি, কিন্তু বাস্তবে তার প্রশাসনের পদক্ষেপে দেখা যাচ্ছে উল্টো চিত্র। ওয়াশিংটন থেকে তেহরান পর্যন্ত গোয়েন্দা সূত্রগুলো জানাচ্ছে ইরানের ওপর আরও চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র নতুন এক সামরিক পরিকল্পনা সাজাচ্ছে। এই পরিকল্পনায় নিষেধাজ্ঞা ও হামলা দুই কৌশলই একসাথে ব্যবহার করা হবে, যেন কথার আড়ালে যুদ্ধ চাপিয়ে দেওয়া যায়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান এখনও আগ্রাসী। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প একে কূটনৈতিক পদক্ষেপ বলে দাবি করছেন, বাস্তবে ইরানের চারপাশে যুদ্ধ প্রস্তুতির ইঙ্গিত স্পষ্ট। পারমাণবিক স্থাপনাগুলোর উপরে মার্কিন ড্রোন ও গোয়েন্দা বিমানের নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি পারস্য উপসাগরে বেড়েছে যুদ্ধজাহাজের চলাচল, যা দেখাচ্ছে যুক্তরাষ্ট্র শান্তি নয় বরং নির্বাচিত হামলার প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকদের মতে প্রেসিডেন্ট ট্রাম্প এখন এক প্রকার ডাবল গেম চালাচ্ছেন। একদিকে তিনি ইরানকে আলোচনার টেবিলে আনতে চাইছেন, অন্যদিকে সামরিক প্রস্তুতির আড়ালে কৌশলগত চাপ বাড়াচ্ছেন। এমনকি ইসরায়েলের নিরাপত্তার কথা বলে ইরান সীমান্তের কাছাকাছি নতুন অস্ত্র মোতায়েনের নির্দেশও দিয়েছেন তিনি। ইরানের কূটনৈতিক সূত্রের দাবি, ট্রাম্পের শান্তির প্রস্তাব আসলে বোমার নিচে বসা আলোচনা। তাদের মতে অতীতেও যুক্তরাষ্ট্র ঠিক একইভাবে শান্তির কথা বলার আড়ালে হামলার পরিকল্পনা করেছে। বাগদাদ থেকে দামেস্ক এমনকি তেহরান পর্যন্ত সবাই জানে ট্রাম্প যা বলেন বাস্তবে তার বিপরীতটাই ঘটে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ ইরানের সার্বভৌমত্ব সরাসরি হস্তক্ষেপের চেষ্টা। তেহরান মনে করছে, নতুন চুক্তির আড়ালে যুক্তরাষ্ট্র আসলে তাদের প্রতিরক্ষা ও পরমাণু নীতি নিয়ন্ত্রণে নিতে চায়। শার্ম আল শেখে বিশ্ব নেতাদের সম্মেলনে ট্রাম্পের বক্তব্য নিয়েও প্রশ্ন তুলেছে ইরান। ইসরায়েল হামাস যুদ্ধবিরতির কথা উল্লেখ করলেও আসল লক্ষ্য ছিল তেহরানকে আন্তর্জাতিকভাবে চাপে ফেলা, এমনটাই মনে করছে ইরান। তাদের অভিযোগ, ট্রাম্পের এই বক্তব্য আসলে আঞ্চলিক নয়, বরং কৌশলগতভাবে ইরান বিরোধী সমর্থন জোরদারের পরিকল্পনারই অংশ। ইসরায়েল সফরে গিয়ে ট্রাম্প ইরানের সঙ্গে নতুন চুক্তির ইঙ্গিত দিয়েছেন, অথচ মাত্র ৩ বছর আগেই তিনি ইরান পারমাণবিক চুক্তি থেকে সরে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। সেই নিষেধাজ্ঞায় বিপর্যস্ত হয় ইরানের জ্বালানি, ব্যাংকিং ও প্রতিরক্ষা খাত। ফের গেল জুন মাসে ইসরায়েলের সাথে মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এখন আবার চুক্তির কথা বললেও তার ভেতরে লুকিয়ে আছে পুরনো হুমকির ছায়া। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শান্তির নামে কোনো নতুন আগ্রাসন তারা মেনে নেবে না। একই সঙ্গে তেহরান প্রশ্ন তুলেছে, একদিকে যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে, আর অন্যদিকে কিভাবে শান্তির বার্তা দিতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিটি বক্তব্যই এখন সন্দেহজনক। ট্রাম্প প্রশাসন যতদিন আগ্রাসন বন্ধ না করবে, ততদিন কোনো আলোচনাই সম্ভব নয়। ইরানের সর্বোচ্চ নেতা আব্দুল্লাহ আলী খামেনিও এক ভিডিও বার্তায় স্পষ্ট জানিয়েছেন, ইরান কাউকে ভয় পায় না এবং শান্তির নামে সামরিক চক্রান্তে তারা পা দেবে না। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই কূটনৈতিক নাটক আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বিভ্রান্তিকর। যুক্তরাষ্ট্র আসলে ইরানের সঙ্গে শান্তি নয়, মধ্যপ্রাচ্যে নিজের আধিপত্য নতুনভাবে প্রতিষ্ঠার খেলায় নেমেছে। যুদ্ধবিরতির পর হামাসের সাম্প্রতিক কর্মকাণ্ড দেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে সতর্ক করেছেন। তারা নিজে থেকে অস্ত্র না নামালে তাদের সামনে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দেন তিনি। এক নাটকীয় হুঁশিয়ারিতে ট্রাম্প বলেছেন, হামাস যদি প্রতিশ্রুতি অনুযায়ী অস্ত্র নামাতে ব্যর্থ হয়, তাহলে যুক্তরাষ্ট্র নিজেরাই তাদের সহিংসভাবে নিরস্ত্র করবে। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প জানান, হামাস তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে জানিয়েছে যে তারা অস্ত্র ছাড়বে। তবে তিনি সতর্ক করে বলেন, যদি তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাহলে আমরাই তাদের নিরস্ত্র করব, দ্রুত এবং সম্ভবত জোরপূর্বক। ট্রাম্প জানান, তিনি নিজে সরাসরি হামাসের সঙ্গে কথা বলেননি, বরং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার হামাস নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা সম্প্রতি মিশরের শার্ম আল শেখে হামাসের প্রধান আলোচক খালিল আল হাইয়ার সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তারা হামাসকে আশ্বস্ত করেন যে গাজা যুদ্ধ থামাতে মার্কিন পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলকে দায়িত্বশীল করা হবে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি শুক্রবার থেকে কার্যকর হয়েছে। চুক্তি অনুযায়ী হামাস সোমবার জীবিত ২০ জন জিম্মিকে মুক্তি দিয়েছে। তবে মৃত জিম্মিদের দেহ ফেরত দেওয়ার কথা থাকলেও সোমবার তারা মাত্র ৪টি মরদেহ হস্তান্তর করে। মঙ্গলবার আরও ৪টি দেহ দেওয়া হয়েছে, তবে সেগুলোর পরিচয় এখনো নিশ্চিত নয়। ট্রাম্প বলেন, আমরা ওদের বলেছি অস্ত্র নামাও, ওরা বলেছে জি নামাচ্ছি, কিন্তু যদি না নামায় আমরা নামাবো। ওদের বোঝা উচিত এটা ছেলে খেলা নয়। এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, তারা যদি নিরস্ত্র না হয় আমরা তাদের নিরস্ত্র করব, দ্রুত করব এবং প্রয়োজনে সহিংসভাবে। তারা নিরস্ত্র হবেই। তিনি আরও জানান, হামাসের দেওয়া তথ্য অনুযায়ী গাজায় ২৬ বা ২৪ জন জিম্মির মৃতদেহ থাকার কথা ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই সংখ্যা অনেক কম। ট্রাম্প বলেন, আমি তাদের সব কজনকেই ফেরত চাই। ট্রাম্প বলেন, হামাস কয়েকটি দুষ্কৃতকারী গোষ্ঠীর সদস্যদের শাস্তি দিয়েছে যাদের খারাপ রেকর্ড ছিল। তিনি বলেন, এতে তার কোনো সমস্যা হয়নি।
এ বক্তব্যে তিনি আভাস দেন হামাসের হাতে গাজা নিয়ন্ত্রণের দায়িত্ব কিছুটা সময়ের জন্য থাকলেও পরবর্তীতে সেখানে একটি মধ্যবর্তী সরকার গঠনের পরিকল্পনা রয়েছে। এই সরকারের নেতৃত্ব দেবেন ফিলিস্তিনি টেকনোক্র্যাটরা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা, যার নেতৃত্বে থাকবেন ট্রাম্প নিজেই। চুক্তির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, এখন মূল লক্ষ্য হলো গাজার পুনর্গঠন ও দীর্ঘমেয়াদী শান্তি স্থাপন। তবে হামাস এখনো এ পর্যায়ে সম্মত হয়নি এবং পরবর্তীতে আলোচনার কথা বলেছে। ট্রাম্প জোর দিয়ে বলেন, চুক্তির কাজ এখনো শেষ হয়নি, মৃত জিম্মিদের ফিরিয়ে আনা হয়নি, যেমনটা প্রতিশ্রুতি ছিল, কাজ এখনো বাকি। মার্কিন প্রেসিডেন্টের কথায় পরিষ্কার, হামাসের উপর চাপ কমবে না। তারা যদি নিরস্ত্র না হয় তাহলে পরিস্থিতি জোরালো ও সহিংস রূপ নিতে পারে। অন্যদিকে চুক্তি বাস্তবায়নে দেরি ও মৃতদেহ হস্তান্তরে অনিশ্চয়তা নতুন করে উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে গাজার ভবিষ্যৎ এখন নির্ভর করছে হামাসের পরবর্তী সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক চাপের কার্যকারিতার উপর। রাশিয়ার সেনারা আবার বড় ধরনের হামলার দিকে ফিরে এসেছে। ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ বাহিনী সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভয়ঙ্কর সব ট্যাঙ্ক ও অন্যান্য বর্মধারী যানবাহন নিয়ে আক্রমণ চালিয়েছে। এই হামলার উদ্দেশ্য হল ফ্রন্টলাইনে নিয়ন্ত্রণ বজায় রাখা এবং ইউক্রেনি প্রতিরোধ ভেঙে দেওয়া। অক্টোবরের প্রথম দিকে রুশ বাহিনী এই ভয়াবহ হামলা শুরু করে। যদিও ইউক্রেনীয় সৈন্যরা 4টি ট্যাঙ্ক ও 8টি বর্মধারী যানবাহন ধ্বংস করতে পেরেছিল, তবে সেটা সংখ্যায় অনেক কম। দ্বিতীয় দফার হামলায় রুশ বাহিনী 35টি বর্মধারী যানবাহন, যান্ত্রিক যোদ্ধা বাহিনী এবং মোটরসাইকেল ব্যবহার করে আক্রমণ চালায়। ইউক্রেনীয় সৈন্যরা 3টি ট্যাঙ্ক, 16টি বর্মধারী যানবাহন এবং 41টি মোটরসাইকেল ধ্বংস করে প্রতিরোধ করলেও ততক্ষণে হামলাস্থল ধ্বংসস্তূপে পরিণত হয়। অক্টোবর 13 তারিখে ডোব্রোপিলিয়া এলাকায় রাশিয়া আরও একটি কোম্পানি পর্যায়ের মেকানাইজড হামলা চালায়, যেখানে 16টি বর্মধারী যানবাহন যেমন বিএমপি, এমটি-এলবি এবং ট্যাঙ্ক সহ মোটরসাইকেল ব্যবহৃত হয়। লক্ষ্য ছিল শাখভ দখল করা। তবে এবার ইউক্রেনি বাহিনী 13টি বর্মধারী যানবাহন, 3টি ট্যাঙ্ক এবং 3টি মোটরসাইকেল ধ্বংস করে রুশ হামলার গতি বন্ধ করে দেয়। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার মেকানাইজড হামলার কৌশল মূলত অপরিবর্তিত। তারা মোটরসাইকেল এবং বর্মধারী যানবাহন ব্যবহার করে ইনফ্যান্ট্রি সামরিক বাহিনীকে ফ্রন্ট লাইনে পৌঁছে দেয়। একই সময়ে রুশ সেনারা ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থার সাহায্যে ইউক্রেনি ড্রোনের কার্যক্রম নিয়ন্ত্রণে রাখে। ইউক্রেনি বিশ্লেষকরা জানিয়েছেন, রাশিয়ানরা আক্রমণ করার সময় প্রাকৃতিক অবস্থা, বৃষ্টি ও কুয়াশাকে কেন্দ্র করে হামলা চালাচ্ছে। এটি ইউক্রেনি ড্রোনের কার্যকারিতা কমিয়ে আনে। অক্টোবর 6, 9 এবং 13 তারিখের হামলাগুলো এই ধরনের আবহাওয়ায় বুঝে করা হয়, যেটা একেবারেই নতুন ধারার। আইএসডব্লিউ বিশেষজ্ঞরা মনে করছেন, রুশ সেনারা মেকানাইজড হামলায় ফিরে আসছে, আর এই মেকানাইজড হামলা রুশ বাহিনীকে ফ্রন্টলাইনের নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করছে। উভয় পক্ষের মধ্যে যুদ্ধ চলমান। রাশিয়ার যুদ্ধ মেকানাইজড হামলা এবং ইউক্রেনি প্রতিরোধের সংঘর্ষে ফ্রন্টলাইন উত্তেজনাপূর্ণ। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের আক্রমণ ও প্রতিরোধ কৌশল আগামী সপ্তাহগুলোতে যুদ্ধে মূল প্রভাব ফেলবে। ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এখন আপাতত শীতল, কিন্তু যুদ্ধের উত্তেজনা এখনো কমেনি। ইসরায়েলের বিরুদ্ধে জোটবদ্ধ থাকার ঘোষণা দেয় বিদ্রোহী গোষ্ঠীগুলো। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ হলে শক্তিশালী জবাব দেবে। মাহাদি গোষ্ঠীর প্রধান জানায়, গাজা পুনর্গঠন ও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে গোষ্ঠীটি। গাজার পুনর্গঠনেও ইয়েমেনের গোষ্ঠীগুলো ভূমিকা রাখতে আগ্রহী বলে জানায় মাহাদি আল মাশাদ। তিনি স্পষ্ট করেন, ইয়েমেনের পূর্ণাঙ্গ স্বাধীনতা সংগ্রাম অব্যাহত থাকবে। শত্রুদের সতর্কবার্তা দিয়ে বলেন, বিদ্রোহীদের অস্ত্র সবসময় প্রস্তুত, গুলি ও গোলাবারুদ ভরাই আছে, সুতরাং সাবধান। ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলি আগ্রাসনের জবাবে ক্রমাগত হামলা চালিয়ে আসছে। তবে যুদ্ধবিরতি চুক্তির পর হামাসের সাথে ইসরায়েলের সংঘর্ষ স্থগিত রয়েছে। বিদ্রোহী নেতা আব্দুল মালেক আল হুথি লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল এবং সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন।
ইয়েমেনি নেতারা ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার নির্দেশ দেন এবং চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণ করছে বলে জানান। ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের পরবর্তী পদক্ষেপ চুক্তির পূর্ণতা ও ইসরায়েলের আচরণের উপর নির্ভর করবে। ইসরায়েল ও ইয়েমেনের বিদ্রোহীদের মধ্যে হামলা ও পাল্টা হামলার নিয়মিত ঘটনা ছিল। উভয় পক্ষই উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ভোগ করেছে। এর মধ্যেও ইয়েমেনের জনগণ যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে এবং গাজার ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন প্রকাশ করেছে। গত শুক্রবার সন্ধ্যায় ইয়েমেনের রাজধানী সানা এবং বিদ্রোহী নিয়ন্ত্রিত অন্যান্য এলাকায় বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ মিফতা উপস্থিত হয়ে বক্তৃতা দেন। বেশ কয়েক মাস পর প্রথমবারের মতো তিনি সরাসরি সমাবেশে উপস্থিত হন। মোহাম্মদ মিফতা ফিলিস্তিনের জনগণ এবং গাজার প্রতিরোধকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন, ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী যুদ্ধবিরতি চুক্তিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। পরিস্থিতি আবার অবনতি হলে শক্তি প্রয়োগের সম্ভাবনা প্রবল রয়েছে। বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে সতর্কবার্তা পাঠিয়েছে। যুদ্ধবিরতি ভঙ্গ করলে তারা প্রতিশোধের জন্য প্রস্তুত। গাজা পুনর্গঠন ও ইয়েমেনের স্বাধীনতার জন্য যুদ্ধের প্রস্তুতি এখনো জারি। এবার রাশিয়া উত্তর কোরিয়ার যৌথ উদ্যোগ বড় ধরনের ধাক্কায় ফেলেছে পশ্চিমা জোটকে। বিশেষ করে পারমাণবিক ক্ষেপণাস্ত্রে দুই দেশের যৌথ চুক্তি কেবল পশ্চিমা নয়, গোটা বিশ্বকেই নাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকেই বলছেন দুই দেশের এই উদ্যোগ আদতে ট্রাম্পকে পরোক্ষ হুমকির শামিল। পশ্চিমা বিশ্বের দাপটকে চাপে রাখতে রাশিয়া এবং উত্তর কোরিয়ার জোট নতুন করে পারমাণবিক শক্তিকে সমৃদ্ধ করতে যাচ্ছে। দুই শক্তিধর দেশের পারমাণবিক ক্ষেপণাস্ত্র এক হলে তা বড় ধরনের হুমকিতে ফেলতে পারে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে তাদের মিত্র রাষ্ট্রগুলোকেও, এমন ধারণাই করছেন বিশ্লেষকরা। আর নতুন এই উদ্যোগে বিশ্বজুড়ে আবারও বইতে শুরু হয়েছে যুদ্ধের হাওয়া। ইউক্রেন যুদ্ধের মধ্যেই এবার রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা নতুন উদ্বেগ তৈরি করেছে পশ্চিমা জোট সহ গোটা বিশ্বে। দক্ষিণ কোরিয়ার সামরিক গোয়েন্দা বিভাগের তথ্যমতে রাশিয়া উত্তর কোরিয়াকে এমন প্রযুক্তি দিচ্ছে যা দিয়ে তারা পশ্চিমা দেশগুলোকে টার্গেট করে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কিম জং উনের এই ঘনিষ্ঠতা এখন তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা আরো জোরালো করছে। সম্প্রতি পিয়ংইয়ং এক সামরিক কুচকাওয়াজে উন্মোচন করেছে তাদের নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওয়াংস-20, যা একাধিক পরমাণু ওয়ারহেড বহন করতে সক্ষম। সামরিক বিশেষজ্ঞদের দাবি এটি যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা রাখে, যা বৈশ্বিক নিরাপত্তার ভারসাম্য সম্পূর্ণ বদলে দিতে পারে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ সম্প্রতি উত্তর কোরিয়ার শাসক দলের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কিম জং উনের পাশে উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানেই নতুন ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়, যা দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA এর ভাষায় গণপ্রজাতন্ত্রী কোরিয়ার সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র ব্যবস্থা। এই প্রদর্শনের সময় দেশজুড়ে উল্লাসের বন্যা বইয়ে দেয় উত্তর কোরীয় সেনারা। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বিশ্লেষক সংস্থা কিডা জানিয়েছে ওয়াংস-20 ক্ষেপণাস্ত্রটি একসঙ্গে ৬ থেকে ৮টি পৃথক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যা পূর্ববর্তী মডেলের তুলনায় অন্তত ৩০% বেশি বিধ্বংসী। গত অক্টোবরের পরীক্ষায় এই ক্ষেপণাস্ত্র ৭,০০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছানোর মতো ক্ষমতা নির্দেশ করে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আহন গিওবাক পার্লামেন্টে জানিয়েছেন, রাশিয়ার কাছ থেকে সাবমেরিন প্রযুক্তিগত সহায়তা পেয়েছে উত্তর কোরিয়া। কিম জং উন ইতোমধ্যেই এমন ডুবোজাহাজ তৈরির ঘোষণা দিয়েছেন যা থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাবে। যদিও পিয়ংইয়ং এ সক্ষমতা পুরোপুরি অর্জন করেছে কিনা তা এখনো স্পষ্ট নয়। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, রাশিয়া শুধু প্রযুক্তিই নয়, উত্তর কোরিয়ার কাছ থেকে সেনা ও অস্ত্র সহায়তাও নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী প্রায় ১২,০০০ উত্তর কোরীয় যোদ্ধা ও বিপুল অস্ত্র ভাণ্ডার ইতোমধ্যেই ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর সহায়তায় পাঠানো হয়েছে। এতে করে দুই দেশ এখন কার্যত যুক্তরাষ্ট্র বিরোধী জোটের ফ্রন্টলাইনে অবস্থান করছে। বিশ্লেষকদের মতে এটি রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে এক ধরনের সামরিক অক্ষ তৈরি করছে, যা বিশ্ব রাজনীতিতে কোল্ড ওয়ার টু জিরো এর সূচনা ঘটাতে পারে। কারণ রাশিয়া ইউক্রেনে এবং উত্তর কোরিয়া প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চ্যালেঞ্জ জানাচ্ছে একই সময়ে।
অন্যদিকে পুতিন ও ট্রাম্পের সম্পর্ক সাম্প্রতিক মাসগুলোতে ভাঙনের দিকে গেছে। পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় না বসায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। একইভাবে কিম জং উনও ট্রাম্প প্রশাসনের সময় থেকে ওয়াশিংটন ও সিওলের সঙ্গে পারমাণবিক কূটনীতি স্থগিত রেখেছেন। সম্প্রতি কিম জং উন ও দিমিত্রি মেদভেদেভের বৈঠকে দুই দেশের কৌশলগত জোট ও প্রতিরক্ষা অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে একমত হয়েছে। এই বৈঠকের পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। রাশিয়া ও উত্তর কোরিয়া যদি পরমাণু সহযোগিতায় এগোয় তবে বৈশ্বিক শক্তির ভারসাম্য পুরোপুরি ভেঙে ফেলতে পারে।